রোহিত শহরের এমএনসিতে জব করত। তাকে বাড়ি ফেরার সময় রাত্রির 10টা বেজে যেত। এই টাইম সে বড় পুলের ওপর দিয়ে যাচ্ছিল। আরে আজকেও বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। আজকাল শহরের ভেতরে এত বেশি ট্রাফিক না। সে বাইকের স্পিড বাড়াতে চায়। তক্ষুনি সে দেখতে পায় পুলের রেলিং এর কাছে একজন মহিলা নিজের হাতে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে এটা তুমি কি করছো? আমাকে এটা করতেই হবে। আরে দাঁড়াও, কি করছো তুমি? সেই মহিলা নিজের বাচ্চা সমেত পুলের নিচে সমুদ্রে লাফাতেই যাচ্ছিল। তক্ষুনি রোহিত তাকে ধরে পেছনে টেনে নেয়। তোমার লজ্জা করে না? এত বড় পাপ করতে যাচ্ছিলে তুমি? আমার অসুবিধা আছে, সেই জন্য আমি এরকমটা করছি। আমি তো নিজের বাচ্চা আর বরকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু উনি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন আর এখন সেই নতুন বউকে বাড়িতে রেখে আমাকে আমার বাচ্চা সমেত বাড়ি থেকে বার করেছে। সেই জন্য আমি নিজের আর আমার বাচ্চার জীবন শেষ করতে চলেছি। সকাল পর্যন্ত এমনিতেও আমরা দুজন খিদের চোটে মরেই যাব। এরকম কিচ্ছু হবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার স্বামীকে বোঝাবো। আমরা গ্রামের লোক, গ্রামের মহিলাদের সাথে এরকম তো প্রায়শই হয়। কেউ আপনার কথা শুনবে না। তার কথা শুনে রোহিত তার উপরে দয়া দেখায় আর সে কিছু একটা চিন্তা করে বলে ওঠে, তুমি চিন্তা করো না, আমার বাড়িতে তুমি জায়গা পেয়ে যাবে। আমার বউ আমার বাড়ি একাই সামলায়, তাই তুমি গেলে পরে ওর একটু হেল্প হবে। এটা শুনে সেই মহিলার চেহারায় একটু হাসি দেখতে পাওয়া যায়। আপনার অনেক অনেক ধন্যবাদ। আরে এসে গেছো তুমি? আজ তো আবহাওয়া খুব খারাপ ছিল। আমি মধুর কথা মাঝখানেই থেমে যায় যখন সে রোহিতের সাথে ওই মহিলাকে দেখে। হলে বসে থাকা রোহিতের ভাই রিতেশও তাকে দেখে ফেলে। মধু, এ হলো মোহিনী, ও খুব সমস্যায় রয়েছে, মরতেই যাচ্ছিল, সেজন্য আমি ওকে এখানে নিয়ে চলে এলাম। আরে আরে, অসুবিধা তো সবারই থাকে, তার মানে এটা থোড়েই যে আমরা জীবনই শেষ করে দিই। এসো, ভেতরে এসো। দাদা, তাহলে কি এখনো আমাদের ঘরেতেই থাকবে নাকি? হ্যাঁ, আমার মতে তো এটাই ঠিক হবে। এ তো খুবই ভালো কথা দাদা। সবাই একসাথে খাবার খায়। মোহিনী সেই সময়ও নিজের বাচ্চাকে কোলেই রেখে নেয়। তারপর মধু তাকে দুধের বোতল দিয়ে দেয় আর বলে, এই নাও, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। ওখানে বসে আরাম করে মুন্নাকে দুধ খাইও। পরের দিন থেকেই মোহিনী বাড়ির কাজকর্মে মধুর সাহায্য করা শুরু করে দেয়। বিকেলবেলা যখন মধু আর মোহিনী রান্নাঘরে খাবার বানাচ্ছিল, তখন সোফাতে শুয়ে থাকা মোহিনীর বাচ্চা কাঁদতে শুরু করে দেয়। আমি এক্ষুনি আসছি দিদি। আরে মোহিনী, তুমি রান্না করো। আরে মুন্নাকে তো আমিও দেখতে পারি, তাই না? তুমি এত চিন্তা করো না তো। রিতেশ অনেক বাজে চোখে মোহিনীকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখে আর বলে। মোহিনী কিছু একটা ভাবে, কিন্তু রিতেশ তার জবাব শোনা ছাড়াই সোফার কাছে চলে যায় আর সে মুন্নাকে কোলে তুলে নেয়। আরে বাবা মুন্না, কান্নাকাটি করছো কেন? রিতেশ তাকে চুপ করানোর জন্য কিছু একটা বলে, কিন্তু তক্ষুনি সে কিছু একটা ফিল করে। আরে এই বাচ্চার ওজনটা হঠাৎ করে এত বেড়ে যাচ্ছে কি করে? ওই বাচ্চাটা এত ভারী হয়ে যায় যে রিতেশ তুলেই রাখতে পারল না আর মাটিতে পড়ে যায়। আর তক্ষুনি ধান করে আওয়াজ হয়, আরে আমার বাচ্চা! মোহিনী দৌড়তে দৌড়তে তার কাছে আসে আর তার পেছনে মধুও চলে আসে। এটা কি রিতেশ, তুমি একটা বাচ্চা সামলাতে পারছো না? তাহলে কেন মোহিনীকে আটকালে? রিতেশের মুখ থেকে কোনো উত্তরই বেরোচ্ছিল না।
সে এটা দেখে খুব আশ্চর্য লাগছিল যে যেই বাচ্চাটাকে সে সামলাতে পারলো না তাকে মধু এত সহজে কি করে তুলে রেখেছে, আর সেই বাচ্চাটার একটুও চোট লাগলো না। তখন সে শুধু হাসতেই শুরু করে। কোনো ব্যাপার না দিদি, মুন্নার কিছুই হয়নি, এটাই ভালো। এইটুকু বলে মোহিনী নিজের বাচ্চাকে কোলে তুলে কিচেনে চলে যায়। আরে আমার মুন্নার খিদে পেয়েছে তাই না, এক্ষুনি দাঁড়া। সে চিকেন লেগ পিস বার করে আর সেই বাচ্চাটার ঠোঁটের ওপরে রাখে। তক্ষুনি পুরো লেগ পিস বাচ্চাটা মুখের ভেতরে নিয়ে নেয়। মোহিনীর চেহারায় হাসি চলে আসে। রাত্রিবেলা ডিনারের টাইমে রিতেশ সবার চোখ এড়িয়ে তার শরীরকে বারবার দেখছিল, আর মোহিনীর এর ওপরে একেবারেই মন ছিল না। মধু দিদি, আমি একটু মুন্নাকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। এ তুমি কি বলছো? এত রাত্রে তুমি ওকে কোথায় নিয়ে যাবে? এটা তো ওর অভ্যেস, রাত্রিবেলা ওকে কিছুক্ষণের জন্য বাইরে ঘোরাতেই হয়, নয়তো ও সারা রাত কাঁদতে থাকে। আমি এক্ষুনি আসছি। এইটুকু বলে মোহিনী বাড়ির বাইরে বেরিয়ে যায়। আমিও একবার বাগানে একটু ঘুরে আসি, খাবারটা হজম হয়ে যাবে। এইটুকু বলে রিতেশও বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু আসলে সে গার্ডেনে না গিয়ে সে তার পিছু পিছুই হাঁটছিল। আজকে আমার মনের কথাটাকে আমি বলেই ছাড়বো। একটার বাচ্চা মা হয়েছে তো কি হয়েছে, দেখে তোকে খুব সুন্দরই মনে হয় তাই না? কিছুক্ষণ যাওয়ার পর ঘন জঙ্গল শুরু হয়ে গিয়েছিল। আরে ও হাঁটছে নাকি দৌড়চ্ছে? এত তাড়াতাড়ি কেউ কি করে হাঁটতে পারে? আর এটা দেখে রিতেশ অবাক হয়ে যায়। তক্ষুনি গাছের পেছন থেকে আশ্চর্য রকম ঘটনা হচ্ছিল। রিতেশ এখনো এটাই ভাবছিল যে মোহিনী এরকমটা কেন করলো। তক্ষুনি গাছের পেছন থেকে 6 ফুট লম্বা একটা ভয়ঙ্কর দেখতে শয়তান বাইরে বেরিয়ে আসে। তার চেহারা নেকড়ের মতো ছিল, আর নখ প্রচণ্ড তীক্ষ্ণ, চোখ একেবারে নীল রঙের, আর পুরো শরীরে চুলই চুল ছিল। তাকে দেখার পর রিতেশের মন কেঁপে ওঠে আর তার শ্বাস গলাতেই আটকে যায়। হঠাৎ করে সেই দানব রিতেশের ওপর হামলা করে দেয়, আর তারপর রিতেশের জোরদার চিৎকার জঙ্গলে ছড়িয়ে পড়ে। আরে মোহিনী, তুমি চলে এলে? তুমি রিতেশকে দেখেছো নাকি? হ্যাঁ, আমি ওনাকে জঙ্গলের দিকে যেতে দেখেছিলাম। জঙ্গলের দিকে? এইটুকু বলে রোহিত মধুর দিকে তাকায়, কিন্তু মোহিনী চুপচাপ নিজের বাচ্চার সাথে নিজের ঘরে চলে যায়। সকাল হওয়ার পরও রিতেশ ফেরত আসলো না। তখন রোহিত আর মধু তার ব্যাপারে চিন্তা শুরু করে। তারপর রাত হওয়া পর্যন্ত রিতেশ বাড়িতে ফেরে না। আশেপাশে সব জায়গায় জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ আমাদের নিতেশকে দেখেনি বলল। এরকম আগে তো কখনো হয়নি। যখন মোহিনী তার বাচ্চার সঙ্গে বেরোয় তখনই রিতেশও তার পেছনেই বাড়ি থেকে বেরোয়। এই মোহিনী তো আমাদের কাছে কিছু লুকোচ্ছে না। এটা শুনে রোহিতও ভাবনা চিন্তা করে। মোহিনী খাবার খায়, আর আজও খাবার খাওয়া মাত্রই তার বাচ্চা জোরে জোরে কাঁদতে শুরু করে। দিদি, আমি একটু মুন্নাকে ঘুরিয়ে নিয়ে আসি, নয়তো ও চুপই হবে না। এইটুকু বলে মোহিনী বাড়ির বাইরে বেরোয়, কিন্তু আজ রোহিত তার পেছনে পেছনে যায়। রোহিত একটু দূরত্ব লাগিয়ে তার পেছনে যাচ্ছিল। ব্যাস ব্যাস মুন্না, আমরা ব্যাস পৌঁছতেই যাচ্ছি, একটু চুপ করো। মুন্না খুব জোরে জোরে কাঁদছিল। এ কোন জায়গায় পৌঁছানোর কথা বলছে ও? মোহিনী সেই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আজ সে মুন্নাকে ওখানে ফেলতো তার আগেই সে কোল থেকে নিচে নেমে যায়। মুন্না, কোথায় যাচ্ছ? মুন্না দেখতে দেখতেই আর সেই শয়তানে পরিবর্তিত হয়ে যায়। এটা দেখে রোহিতের চোখ আশ্চর্যের চোটে ছানা বড়া হয়ে যায়। তারপর সেই শয়তান গাছের পেছন থেকে লুকিয়ে থাকা একটা জিনিস বার করে। সেটা ছিল রিতেশের লাশ। শয়তান রিতেশের একটা পায়ের ওপরে মাংস তুলে নেয় আর চাবাতে শুরু করে,
আর এই দৃশ্য দেখে রোহিত প্রচন্ড কাঁপতে শুরু করে আর ওখান থেকে এইভাবে পালায় যে সোজা ঘরের ভেতরে এসেই দাঁড়ায়। তার শ্বাস ফুলে গিয়েছিল আর সে পুরো ঘাম ঘাম হয়ে গেছিল। রোহিত, কি হয়েছে তোমার? এত ভয় কেন পাচ্ছ বলো? মোহিনীর বাচ্চা মুন্না, ও বাচ্চা নয়, একটা শয়তান। কি? এখন রোহিত মধুকে সবকিছু বলে দেয়। ওরা দুজন কিছুই বুঝতে পারছিল না যে এখন কি করতে চলেছে ওরা দুজন শুধু তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ আসে। মনে হয় ও এসে গেছে। মোহিনী নিজের বাচ্চার সাথে নিজের ঘরে চলে যায়, যে এখন আবার বাচ্চার মতোই দেখাচ্ছিল আর একদম শান্ত ছিল। তার ঘরের ভেতরে যাওয়ার ঠিক পরই রোহিত আর মধুও তার রুমে ঢুকে যায়। কি হলো? আপনারা আমাকে এইভাবে কেন দেখছেন? এটা শুনে রোহিত চাকু এগিয়ে দেয় আর বলে ওঠে, আমি নিজের চোখের সামনেই মুন্নাকে শয়তান হতে দেখেছি, জানো তো। আমি ওকে এখন ছাড়বো না। ওকে কিচ্ছু করবেন না। ওকে মেরে আপনি কি পাবেন? আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চাই না যেভাবে ও আমার ভাইকে খুন করেছে সেইভাবেই শয়তানিপনাগিরি করে অন্য কাউকে স্বীকার করুক। এইটুকু বলে রোহিত খুব দ্রুত গতিতে মুন্নার ওপরে চাকু দিয়ে হামলা করে। এটা দেখে মধুও প্রচন্ড অবাক হয় আর তক্ষুনি মোহিনী জোরে জোরে হাসতে শুরু করে। কি হলো তোর? এরকম ডাইনির মতন হাসছিস কেন? তোর কি মনে হয় আমার বাচ্চাকে মেরে তুই খুব বুদ্ধিমানের কাজ করেছিস? তুই শুধু আমার ছেলেকে মেরেছিস, কিন্তু তার ভেতরে থাকা শয়তানকে নয়। সে তো একটা শ্রাপ, সব সময় তাকে মরার ওপরে চলে আসে। তুইও শ্রাপিত। এটা শুনে রোহিত রাগের চোটে মোহিনীকেও মেরে ফেলে আর পুরো ঘরে সবকিছু শান্ত হয়ে যায়। পরের দিন রাত্রিবেলা মধু আর রোহিত দুজনই হলে ছিল। তুমি কতদিন খিদে পেটে থাকবে গো? আমাদের রিতেশ এখন আর ফেরত আসবে না। আমি খাবার বানিয়ে দিচ্ছি। না, আমি খেতে চাই না। আমার খাবার কোনো ইচ্ছে নেই। খাবার ইচ্ছে তো মোহিনীরও ছিল না, সেই জন্য ওরা দুজনই সারা রাত খিদে পেটেই রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রায় 2টো বাজছিল, হঠাৎ করে রোহিত চিৎকার চেঁচামেচি শুরু করে। রোহিত, কি হয়েছে তোমার? রোহিত দেখতে দেখতেই সেই শয়তানে পরিবর্তিত হয় আর মধুকে একেবারে রাগের চোটে দেখতে শুরু করে। মধুর মন কেঁপে ওঠে আর তার চিৎকার পুরো ঘরে ছড়িয়ে পড়ে যায়।